এই লুকটা। মুহূর্তেই অর্থিকে অবাক করে দিয়ে তার ফর্সা পেটে ঠোঁট ছুঁয়ে দেয় অর্ণব। অর্থি ২ হাতে শাড়ি খামচে ধরে চোখ বুজে নেয়। জীবনে কাছে আসা, ১ম কারো স্পর্শ তার সমস্ত শরীর জুড়ে শীতল শিহরণ বয়ে যায় মুহূর্তেই। হাতের আঙুলগুলো কাঁপছে তার। এক মুহূর্তের জন্য হলেও সে মনে হচ্ছে তার সমস্ত শক্তি কোথায় হারিয়ে গেছে এই স্পর্শতেই। অর্থের এমন কাঁপুনি অনুভব করে উঠে দাঁড়ায় অর্ণব। অর্ণবের চোখের দিকে তাকাতে পারছে না অর্থী। অদ্ভুত এক জড়তা কাজ করছে তার মাঝে। কাপা হাতে একটা কাগজ ধরিয়ে দেয় অর্ণবের দিকে। অর্ণব কাগজটা নিয়ে দেখে ছোট্ট একটা লেখা। শেষে একটা রাগী ইমোজি আঁকা। মেয়েটা কে? কিছু না বলে সেখান থেকে চলে আসে অর্ণব। অর্ণবের হাবভাব বুঝতে পেরে অর্থী চুপচাপ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর আশেপাশে বাড়ির মহিলা আসলো নতুন বউ দেখতে। এসে দেখে বউ নয়, যেন ফুটফুটে একটা পরী বসে আছে তাদের সামনে, যার মুখশ্রী পুরোটাই যেন অদ্ভুত এক মাধুর্যতায় মোড়ানো। কিন্তু যখনই শুনলো অর্থী কথা বলতে পারে না, তখনই হাবভাব বদলে যায় তাদের। কেউ কেউ বলে ওঠে, ফয়েজ আহমেদ তো ছেলের জন্য দেখি একবারে ফুটফুটে একটা পরী নিয়ে এসেছে। পাশ থেকে আবার কেউ মুখ বাঁকিয়ে বলল, পরী আনলে কী হবে? একমাত্র ছেলের বউ হয়ে কারো সাথে কথা বলার যোগ্যতাটাও তো নেই তার। দেশে কি মেয়ের অভাব ছিল? এত ভালো ভালো মেয়ে থাকতে ফয়েজ আহমেদ কীভাবে ছেলের গলায় একটা বোবা মেয়ে চাপিয়ে দিল? শুধু সুন্দর হলেই হবে? শুধু সুন্দর হলেই কি সব হলো নাকি? আশেপাশে মানুষদের মুখে এমন কটূক্তি শুনে কান্না যেন আসতে গিয়েও দলা পাকিয়ে আটকে যায় অর্থের গলায়। ছোট থেকেই কেউ যখন তার দুর্বলতা নিয়ে খোঁচা দেয়, তখন খুব কষ্ট হয় তার। আর এই কষ্টগুলো কারো সাথে শেয়ার করতে না পারলেও যেন আরো দ্বিগুণ কষ্ট বুকের ভেতর চাপা দেয়। নীরবে বসে কেঁদে কেঁদে সেই কষ্টগুলোকে অভিযোগ বানিয়ে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে আকাশের দিকে তাকিয়ে থাকে। তারপর অনেক কষ্টে অশ্রু হয়ে আর তখন কষ্টগুলো অশ্রু হয়ে গাল বেয়ে নিচে আছড়ে পড়ে। অর্থের বাড়ি থেকে লোকজন এসেছিল আজ। তাদের দেখে যেন অর্থের অশ্রুসিক্ত চক্ষুযুগল আনন্দে নেচে উঠেছিল। যাওয়ার আগে তার মা তাকে কয়েকটা উপদেশ দিয়ে গেল। শোন, এটাই এখন থেকে তোর বাড়ি। আমরা মা বাবা হলেও এখন তোর পর। তোর শ্বশুর শাশুড়ি এখন তোর বাবা মা। অর্ণবী তোর গার্ডিয়ান। সুন্দরভাবে চলবি এখানে। অনেক কষ্টে তোকে বিয়ে দিয়েছি। এখানে নিজেকে মানিয়ে নে। হাজার কষ্ট পেলেও কখনো শব্দ করবি না। চুপচাপ মেনে নিবি সবসময়। ধৈর্য ধরে থাকবি। 20 বছর ধরে তোকে বড় করেছি, আমাদের দায়িত্ব এখন শেষ। সবাই চলে যাওয়ার সময় অর্থী ছলছল দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে রইল। কিভাবে দায়িত্ব শেষ বলে পর বানিয়ে চলে গেল তাকে। বিয়ের আগেও অনেক কথা শুনতো অর্থী। বারবার পাত্রপক্ষ এসে তাকে দেখে পছন্দ করলেও পরে রিজেক্ট করে দিত। অর্থের মা তো তাকে বলেই দিয়েছিল যে বিষ খেয়ে মরে তাদের মুক্তি দিতে। অর্থী চুপচাপ শুনতো, নীরবে বসে বসে কাঁদতো। অথচ তার ভাইয়াও, তার ছোট বোন ছিল তার বাবা মায়ের খুব আদরের। তাদের কাছে তো অর্থী বোঝাই ছিল এতদিন। এখন তারা মুক্ত। কিন্তু ডিভোর্সের পর কোথায় যাবে সে? আর ডিভোর্সের কথাটা মাকে বললে তো এতক্ষণে চড় থাপ্পড় দিয়ে তার গাল লাল করে দিত। মা তো তাকেই বলে দিয়েছে ধৈর্য ধরে থাকতে, যত কষ্টই হোক না কেন কখনো ও শব্দ না করতে। অর্থী নিজেও জানে না তার ভাগ্যটা শেষে কোথায় গিয়ে দাঁড়াবে। গতকাল থেকে এই পর্যন্ত সময়টায় সে একজন মানুষকে শুধু দেখেছে তার প্রতি স্বাভাবিক দৃষ্টিতে তাকাতে, আর সে হলো তার শ্বশুর ফায়েজ আহমেদ। আর বাকি সবাই তাকায় অবহেলার দৃষ্টিতে। অর্থী এই বাড়িতে আসাটা কারো কাছে সন্তোষজনক নয়। ফয়েজ আহমেদ সবসময় চাইতো তার ছেলের জন্য শান্তশিষ্ট সুন্দর গুণবতী সংসারে একটা মেয়ে, আর সে পেয়েও গেল। প্রথম যেদিন অর্ণব সহ সবাই অর্থীকে দেখতে গেল, তখন অর্ণব দেখলো বেলকনিতে একটা মেয়ে দাঁড়িয়ে, অসম্ভব সুন্দরী একটা মেয়ে। মুগ্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়েছিল মেয়েটার দিকে। লজ্জায় মুখ লুকিয়ে ভেতরে চলে গেল মেয়েটা। এরপর যখন অর্থীকে তাদের সামনে নিয়ে আসা হয়, তখন হার্টবিটটা মুহূর্তেই বেড়ে গেল অর্ণবের। সে তখন এত কিছু জানতো না। মাকে ফিসফিসিয়ে বলল, আমার এই মেয়েটাকে লাগবে মা। আমার এই মেয়েটাকে লাগবে মা। ফয়েজ আহমেদ খুশি মনে এনগেজমেন্টের রিং পরিয়ে দিল। আর অর্ণব একটা ঘোরের মতো অর্থের মাঝে ডুবে যেতে শুরু করলো। ঈশিতার সাথে এই কয়দিন কোনো যোগাযোগ করেনি সে। একে বলে প্রকৃত স্বার্থপর। অর্ণবের কথার বিয়ের ডেট আরও এগিয়ে আনা হলো।
আর 3 দিন আর 3 দিন পর বিয়ে। আর তখনই অর্ণব নিজের ঘর থেকে বের হলো। যখন শুনতে পেল তার হবু স্ত্রী কথা বলতে পারে না। বিয়ে ক্যান্সেল করতে চাইলেও তার বাবার কারণে পারেনি। কারণ তিনি তার সম্মান হারাতে চায় না। আর বিয়ে সব ঠিকঠাক হয়েছে অর্ণবের কথাতেই। তাই বাধ্য হয়ে বিয়েটা করতে হলো তাকে। কিন্তু এরই মাঝে এই কয়েকদিনের নতুন প্ল্যান তৈরি করে ফেলে অর্ণব। এরপর হাসিমুখে বিয়েও করে নেয় সে। বিকেলে ঈশিতার সাথে দেখা করে অর্ণব। ঈশিতাকে সব খুলে বলে যে বাবার জোরাজুরিতে বিয়েটা করতে বাধ্য হয়েছে সে। আর অর্থে থেকে অলরেডি ডিভোর্স পেপারে সাইন করেও নিয়েছে। অর্থে যতদিন টিকে থাকতে পারে ততদিন এই বাড়ির বউ হয়ে থাকবে সে। প্রথমে ঈশিতার ঘোর বিরোধিতা ছিল। অর্ণব কেন এতদিন অন্য একটা মেয়েকে নিয়ে থাকবে, কিন্তু পরে সেও মেনে নিল ব্যাপারটা। অর্ণব যখন বলল খুব তাড়াতাড়ি অর্থিকে ডিভোর্স দিয়ে ঈশিতাকে বিয়ে করবে সে। আর মাঝখানে এই সময়টায় অর্থের সাথে সে এমন কিছু করবে যে অর্থের সহ্যের বাঁধ ভেঙে নিজে থেকেই অর্ণবের কাছ থেকে সরে চলে যাবে। আর অর্থের ডিভোর্স পেপারে সাইনটা সবাইকে দেখিয়ে বলবে অর্থে তাকে ডিভোর্স পেপার দিয়ে এই বাড়ি থেকে চলে গেছে। এরপর তাদের ডিভোর্স হওয়ার পর যখন অর্ণবের দ্বিতীয় বিয়ের কথা চলবে তখন ঈশিতাকে বউ বানিয়ে গড়ে তুলে আনবে সে। প্ল্যানটা ভালো লাগলো ঈশিতার। তাই সে না চাইতেও অর্ণবকে সময় দিল কিছুদিন। এরপর কেটে গেল 2 দিন। বাবার বাড়ি থেকে এই 2 দিনে কোনো খোঁজ খবর নিল না কেউ। তবু মন খারাপ হলো না অর্থের, কারণ তাদের মাথার বোঝা কমেছে। খোঁজ না নিলেও পারে, তারা তো দিব্যি ভালো আছে। ফজরের নামাজ পড়ে কিচেনে চলে যায় সে। সবার জন্য নাস্তা বানাতে হবে। সারাদিনের রান্নাবান্নাও সে করে। খারাপ লাগে না, ভালোই লাগে তার। সময়টা কেটে যায় সুন্দরভাবেই। আর রান্নার বেশ প্রশংসা করে তার শ্বশুর। বিয়ের আগেও বাড়িতে মায়ের সাথে সব কাজ করতো অর্তি। তার ছোট বোন ছিল বাবা মায়ের খুব আদরের, তাকে কাজ করতে দিত না। তাই আর ভাইও পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো। ভাইয়ের বিয়ের পর শুরু হয়েছিল অশান্তি। তার ভাবি দুই চোখে দেখতে পারতো না তাকে। অর্থকে সারাদিন বাড়ির সব গাদার খাটুনি খাটিয়ে নিজের ব্যক্তিগত কাজগুলো করাতো সে। তাই সেই সুবাদে প্রায় সব কাজই অর্থী জানে। রান্না বান্না থেকে শুরু করে কাপড় কাচা, ঘর মোছা সব কাজে সে অভ্যস্ত। নিজের মতো করে চুপচাপ নাস্তা তৈরি করছে সে। কারণ সময় মতো না হলে সকাল সকাল এক গাদা কথা শুনতে হবে। মামার বাড়িকে মধুর হাড়ির সাথে তুলনা করলেও শ্বশুর বাড়িকে মধুর হাড়ের সাথে তুলনা করতে শুনেনি সে। কাজেই এখানে হিসেব করে চলতে হবে খুব। সেদিন যখন বউ ভাত শেষ করে সবাই চলে গেল, সেদিন সন্ধ্যায় তার শাশুড়ি এসে বলল, আগামীকাল থেকে সকাল সকাল উঠে সবার জন্য নাস্তা তৈরি করতে হবে। এরপর ঘর মুছে রান্নাবাড়া করতে হবে। বাড়ির সব কাজ নিজের হাতে ধরে করতে হবে। নতুন বউ সেজে বসে থাকলে চলবে না। অর্তি কিছু না বলে চুপচাপ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। সে বুঝে গেছে এই বাড়িতে থাকতে হলে তাকে খুব লড়াই করেই থাকতে হবে। কারণ কাজের মেয়েকেও বাদ দিয়ে দিল। এত বড় বাড়ির সব কাজ এখন অর্তিকেই সামলাতে হবে। হাতে গরম তেল ছিটকে পড়তে ভাবনা থেকে বেরিয়ে লাফিয়ে ওঠে অর্থি। হাতের অংশটা গালে নিয়ে ঠান্ডা করার চেষ্টা করে। এরপর পুনরায় নিজের কাজে মন দিল সে। আজ ছুটির দিন, তবুও সকাল সকাল বেরিয়ে গেল অর্ণব। সকলকে নাস্তা দেওয়া শেষে সারা বাড়ি গোছগাছ করছে সে। এই বাড়ির কেউ তার সাথে তেমন একটা কথা বলে না প্রয়োজন ছাড়া। মা মাঝে মাঝে আসে কাজের ফরমাইশ দিতে। অর্ণবের ছোট বোন অর্ণি 2 দিন এসেছিল তার কাছে। আর আড্ডা দিতে পারতো না দেখে বিরক্ত বোধ করতো সেও। এখন আর আসে না। কলেজ থেকে আসার পর ফোন নিয়ে পড়ে থাকে। অর্থে যখন একা থাকে, বোরিং ফিল করে, তখন নিরিবিলি এক জায়গায় বসে নিজের ইচ্ছেগুলো ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখে। নানান ইচ্ছে জাগে তারও। ছোটবেলা থেকে লিখতে লিখতে হাতের লেখা চমৎকার সুন্দর তার। বিকেল বেলকনিতে বসে আছে অর্থি। বাইরে হালকা বাতাসে গাছের পাতাগুলো দোল খাচ্ছে। সূর্যটাও সাদা থেকে হলদে হয়ে এখন কমলা রঙের রূপ নিচ্ছে। ঠোঁটে মুচকি হাসি রেখে বাইরে তাকিয়ে আছে সে। মনে জেগে ওঠে তার ইচ্ছেগুলো। এমন একটা বিকেল চাই প্রিয় মানুষটার কাছে, যেই বিকেলে একে অপরের হাত ধরে নীরব রাস্তায় হেঁটে বেড়াবো। বাতাসে আমার চুল এলোমেলো করে দিয়ে যাবে, আর তা খুব যত্ন করে কানের পাশে গুজে দেবে সে। একটা রিক্সা নিয়ে সারা বিকেল ঘুরবো তার হাতে হাত রেখে। রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা নিব, আর সে তা নিজ হাতে একটা একটা করে তুলে পরম ভালোবাসা নিয়ে খাইয়ে দেবে আমায়। এরপর আরেকটু সামনে গিয়ে দুজন মিলে একটা আইসক্রিম ভাগ করে খাবো। শুনেছি এই ছোট্ট ছোট্ট কাজগুলোতেও ভালোবাসার জন্ম হয়। সে একটা বেলি ফুলের মালা নিয়ে আমার চুলে পরিয়ে দেবে। একসাথে নৌকায় করে ঘুরবো আমরা। কুল কুল পানির শব্দ ভেসে আসবে কানে।
সেই পানিতে আলতা রাঙানো পা দুটো ডুবিয়ে রাখবো আমি। পানি নিয়ে খেলা করব, বাচ্চামুতে মেতে উঠব। সে কিছু বলবে না, আবার বাচ্চামু দেখে হাসবে। আবার তার মুখে পানি ছিটিয়ে মারতেই তার হাসি মুখ রেগে ফায়ার হয়ে যাবে, তখন আমি হেসে দিব। আসার সময় কাচের চুড়ি বায়না করব। এরপর সে চুড়ি নিয়ে আমার হাতে পরিয়ে দেবে। তখন প্রায় সন্ধ্যা হয়ে যাবে। তার হাত ধরে কিছুটা পথ এগিয়ে গিয়ে 2 কাপ চা নিব দুজন। বন্ধুর মতো আড্ডা হবে আমাদের। এরপর একটা রিক্সা ডেকে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব আমরা। রাতের আকাশের নিচে রিক্সায় করে বাড়ি ফিরবো আমরা। হুড়তোলা রিক্সায় সে আমায় এক হাতে জড়িয়ে কপালে আলতো করে চুমু এঁকে দিয়ে বলবে, ভালোবাসি। বাসায় ফিরবো দুজন। দিনটা থাকবে আমার কাছে খুব আনন্দের একটা দিন। আর এই আনন্দটা আরও দ্বিগুণ বেড়ে যাবে যখন সে আমার হাতে এক গুচ্ছ গোলাপ দিয়ে বলবে, তোমার না গোলাপ খুব পছন্দের? আমি মাথা দুলাবো। আর সে মুচকি হেসে গোলাপ গুচ্ছটা আমার দিকে এগিয়ে দিয়ে বলবে, আর আমার পছন্দ হলে তুমি দেবেন এমন একটা বিকেল উপহার, দেবেন এমন একটা বিকেল উপহার হিসেবে আমাকে। এগুলো নিতান্তই অবাধ্য কাল্পনিক স্বপ্ন আমার, যা হয়তো কখনোই পূরণ হবে না। আমি যদি অন্য মেয়েদের মতো স্বাভাবিকভাবে চলতে পারতাম, তাহলে হয়তো তার সাথে এই স্বপ্নগুলো মানানসই হতো। আবারও একটা দীর্ঘশ্বাস নিল সে। একটু পর মাগরিবের আজান দিবে। ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আসতে হবে। এদিকে তার প্রিয় স্বামী অন্য একটা মেয়ের বুকে শুয়ে আছে। অন্য কারো কাছে সুখ খুঁজতে ব্যস্ত সে। অনব একটা পাতলা চাদরের নিচে ঈশিতাকে জড়িয়ে শুয়ে আছে। এদিকে অর্থি তাকে নিয়ে হাজারো স্বপ্ন বুনতে ব্যস্ত। আজ সারাদিন ঈশিতাকে সময় দিল অর্ণব। দিন শেষে এখন পাতলা চাদরের নিচে একে অপরের সাথে মিশে আছে এক হয়ে। বুকের উপর শুয়ে থাকা অবস্থায় অর্ণবের চুলে হাত দিয়ে বিলি কাটছে ঈশিতা। অর্ণবের গাল ভর্তি কয়েকটা চুমু দিয়ে বলল, ওই মেয়েটাকে কবে বের করবে বাসা থেকে? সব যেন দিন দিন অসহ্য লাগছে আমার কাছে। অর্ণব চোখ বুজে শুয়ে আছে। ঈশিতার কথায় কোনো ভাবান্তর নেই তার মাঝে। অর্ণবের এমন নীরবতা দেখে রাগ হলো ঈশিতার। অর্ণবের বুক থেকে মাথা তুলে বলল, কি হলো, চুপ করে আছো কেন? তুমি কি সত্যিই ওই মেয়েটাকে বাসা থেকে বের করে আমায় বিয়ে করবে, নাকি এসব মিথ্যা আশ্বাস দিয়ে আমায় আবারও ব্যবহার করছো? অর্ণব এবার কপালের চামড়া বাজ করে ঈশিতার দিকে তাকালো। অর্ণবের দৃষ্টিতে অন্যদিকে চোখ ফিরিয়ে নিল ঈশিতা। শান্তভাবে অর্ণব বলল, তোমার কি মনে হয়? ঈশিতার সোজা উত্তর, আমার কি মনে হয় আমি জানি না। আমি শুধু জানি আমি তোমাকে চাই। আর তুমি যত তাড়াতাড়ি সম্ভব এসব ঝামেলা সরাও। আমার কিচ্ছু ভালো লাগছে না। একটা ছোট্ট নিঃশ্বাস ফেল অর্ণব। আরও কিছুদিন যাক, হুটহাট কোনো কাজ করা ঠিক না। ঠান্ডা মাথায় করাই ভালো। আর যদি মেয়েটা না যায়, আর সবাইকে যদি বলে দেয় এসব তোমার জন্যই হচ্ছে, তখন? ও এটা করবে না, আর করার সুযোগও পাবে না। আর করলেও তা তখন বোঝা যাবে। হুট করেই উঠে বসে ঈশিতা। ঈশিতার এমন কাণ্ডে অবাক হলো অর্ণব। সবকিছু বোঝার চেষ্টা করতে ঈশিতার দিকে তাকিয়ে রইল। হুট করে ঈশিতা বলল, মেরে দিব। অর্ণব একটু অবাক হয়ে বলল, মানে? ওর থেকে। তুমি কি পাগল? লাভ কি হবে? শেষে তো জেলেই পড়ে থাকতে হবে। কেউ জানলে তো জেলে যাব, তাই না? দেখো ঈশিতা, আমি কিছুই বুঝছি না। তোমার মাথায় কি চিন্তা ঘুরপাক খাচ্ছে? সোজাভাবে বলি, তুমি ওর থেকে নিয়ে ঘুরতে বের হবে, বাকিটা আমিই দেখে নেব। এরপর সবাই জানবে এটা জাস্ট অ্যাক্সিডেন্ট একটা। অর্ণবের কাছে এতক্ষণ এগুলো ঈশিতার পাগলামি মনে হলেও এবার সিরিয়াস ভাব নিয়ে বলল, তুমি কি পাগল হলে ঈশিতা? তুমি যেমন একটা মেয়ে, আর সেও তো একটা মেয়ে। তাই বলে তোমার জন্য আমি আরেকটা মেয়ের জীবন নিয়ে নিব? তার মানে আমি আর ওই মেয়ে তোমার কাছে দুজনেই এক? আমার কোনো গুরুত্ব নেই তোমার কাছে? আর বলো ভালোবাসো? অর্ণব কিছু না বলে চুপচাপ রইল। ছাদ থেকে কাপড়গুলো নিয়ে আসলো অর্থি। মাগরিবের নামাজ পড়ে রুমে এসে বসলো ফোনটা হাতে নিয়ে। তখন ওই বায়ার মেসেজ আসলো। খুশিতে যেন চোখ ভরে আসে অর্থির। খুশি মনে দ্রুত মেসেজ সিন করে সে। কেমন আছিস বোন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি। তুমি কেমন আছো? ভালো। বাবা মার ঐশী কেমন আছে? তারাও ভালো আছে। আচ্ছা ভাইয়া, আমি কি তোমার আসল বোন না? আমি কি বাবা মায়ের আসল মেয়ে না? এমন কেন বলছিস? তাহলে এতদিন হয়ে গেল তবুও আমি ভালো আছি কিনা এটা জানার কারোর সময় নেই। মনে হচ্ছে তোমরা যেন মুক্তি পেয়ে গেছো আমার থেকে। আমার তো খুব কষ্ট হয় তোমাদের জন্য। বাবা মায়ের কি আমার জন্য একটু মন খারাপ লাগে না? মন খারাপ করিস না বোন।
ইদানিং ব্যস্ততা একটু বেশি, তাই সময় হচ্ছে না। এই 2-1 দিনের মাঝেই আমি দেখতে আসবো তোকে। তারপর তোকে বাড়ি নিয়ে আসবো। কয়েকদিন বাড়ি থেকে ঘুরে যাবি। মুহূর্তের জন্য অর্থের মনটা আনন্দ নেচে উঠল, খুশিতে হকচকিয়ে বলল, আচ্ছা ভাইয়া, আমি কি তোমার আসল বোন না? আমি কি বাবা মায়ের আসল মেয়ে না? এমন কেন বলছিস? তাহলে এতদিন হয়ে গেল তবুও আমি ভালো আছি কিনা এটা জানার কারোর সময় নেই। মনে হচ্ছে তোমরা যেন মুক্তি পেয়ে গেছো আমার থেকে। আমার তো খুব কষ্ট হয় তোমাদের জন্য। বাবা মায়ের কি আমার জন্য একটু মন খারাপ লাগে না? মন খারাপ করিস না বোন। ইদানিং ব্যস্ততা একটু বেশি, তাই সময় হচ্ছে না। এই 2-1 দিনের মাঝেই আমি দেখতে আসবো তোকে। তারপর তোকে বাড়ি নিয়ে আসবো। কয়েকদিন বাড়ি থেকে ঘুরে যাবি। মুহূর্তের জন্য অর্থের মনটা আনন্দ নেচে উঠল, খুশিতে হকচকিয়ে সত্যি ভাইয়া? সত্যি। আর ওখানে তোর কোনো কষ্ট হচ্ছে না তো বোন? না ভাইয়া, কি বলো? এখানে সবাই খুব ভালো। ওরা আমাকে নিজের মেয়ের মতোই আদর করে। মনে হচ্ছে আমি তোমাদের কাছে আছি। খুব ভালো এখানে সবাই। যাক, আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। এর মাঝে দরজার সামনে তার শাশুড়ি এসে বলল, নবাব জাতির মতো এখানে বসে আছো কেন? রাতের খাবার কি আমাদের কপালে জুটবে? নবাব জাতির মতো ফোন গুতালে রাতের খাবার রান্না করবে কে? কথা বলারও তো শক্তি নেই। সারাদিন ফোন নিয়ে করোটা কি শুনি? এটা তোমার বাবার বাড়ি নয় যে পায়ের উপর পা তুলে খাবে। আর প্রতিদিন সন্ধ্যায় যে চা বানিয়ে দেওয়ার কথা বলেছিলাম, তা কি ভুলে গেছো? ফোন রেখে দ্রুত এসো, কাজে হাত লাগাও। শাশুড়ি একগাদা কথা শুনিয়ে চলে গেল সেখান থেকে। সারাদিন কাজ করে এখন মাত্র একটু ভাইয়ের সাথে কথা বলার জন্য ফোন টিপছিল, আর বলছে সারাদিন ফোন নিয়ে থাকে। ছোট্ট একটা নিঃশ্বাসের ভাইয়াকে আবার মেসেজ দিল। আচ্ছা ভাইয়া, এখন আসি, পরে কথা বলবো। মা ডাকছে আমাকে। বলেছি না, ওরা আমাকে নিজের মেয়ের মতো ভাবে। একটু চোখের আড়াল হলেই ওরা খুঁজে তাদের কাছে ডেকে নিয়ে যায় আমাকে। এখানে সবাই খুব ভালোবাসে আমাকে, খুব। রাত তখন 11টা, সবাই খেয়ে ঘুমিয়ে গেছে, আর অর্থী বেলকনিতে দাঁড়িয়ে আছে চুপচাপ। পরিবেশটা কত সুন্দর। একটু একটু করে নিস্তব্ধ হয়ে যাচ্ছে রাতটা। সবাই ঘুমের দেশে পাড়ি জমাচ্ছে রাতটাকে একা করে। তার একটা স্বপ্ন ছিল, এমন নির্জন রাতে প্রিয় মানুষটার কাঁধে মাথা রেখে একসাথে ছাদে বসে খোলা আকাশের দিকে তাকিয়ে নিশ্চুপ হয়ে তার কথা শুনবে। কিছুক্ষণ ধরে অর্থের দিকে চেয়ে আছে অর্ণব। অর্থের ফর্সা ত্বক, চিকন ঠোঁট, মায়াবী চোখ যেন মুহূর্তেই মুগ্ধ করে ফেললো তাকে। অর্থের মাথা থেকে পা পর্যন্ত চেয়ে একটা ঘোরের মাঝে চলে গেল সে। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দর ও মায়াবতী মেয়েটা তার সামনে দাঁড়িয়ে আছে। হুট করে কেউ এসে পেছন থেকে জড়িয়ে ধরতেই কেঁপে ওঠে অর্থী। কানের পাশে ঠোঁট ছোঁয়াতেই সারা শরীর অবশ হয়ে যায় তার। পিছন ফিরে তাকানোর আগেই তাকে কোলে তুলে নেয় অর্ণব। কিছু বলার শক্তিও যেন পাচ্ছে না অর্থী। অর্ণবের দিকে চেয়ে এটাও বোঝা যাচ্ছে না অর্ণব কি তাকে ধীরে ধীরে ভালোবাসতে শুরু করছে, নাকি গভীর রাত হওয়ায় তার পুরুষত্ব জেগে উঠেছে। অর্থী না চাইলেও অর্ণবকে কিছু বলতে পারছে না নিজেকে ছাড়িয়ে নিতে। যাই হোক, স্বামী তো, এই প্রথম তাকে এতটা কাছে টেনে নিল সে। সকালে ঘুম ভাঙতেই অর্ণবকে পাশে দেখেও অবাক হয় অর্থী। হুট করে মনে পড়ে কাল রাতে ঘটে যাওয়ার ঘটনাটা। মুহূর্তের লজ্জায় সারা শরীর গুটিয়ে আসে তার। উঠতে গেলেই অনুভব করে মাথাটা প্রচুর ধরে আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 6টা পার হয়ে গেছে। ফজরের নামাজেও আদায় হইল না আজ। আবার এখন নাস্তা না বানালে একগাদা কথা শুনতে হবে। আর কিছু না ভেবে চুপচাপ একটা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে সবার জন্য নাস্তা তৈরি করতে হবে। আজ দিনটা কেমন অন্যরকম মনে হচ্ছে। কারণটা হয়তো অর্ণব। তবে আজ অন্য একটা বিষয় খুব মনে পড়ছে তার। প্রান্তর কথা কেন আজ খুব মনে হচ্ছে সে জানে না। তবে বুঝতে পারছে আজ প্রান্তকে মনে পড়ছে খুব। ছেলেটা কত পাগলামি করেছিল তার জন্য, কতভাবে তার ভালোবাসা প্রকাশ করেছিল। অর্থী চাইলেও তাকে কিছু বলতে পারেনি, কারণ অর্থী মনে করতো তার ফ্যামিলি তার জন্য যেই সিদ্ধান্ত নেবে সেটাই তার জন্য ভালো হবে। আজ সন্ধ্যায় বাসায় ফিরে আসে অর্ণব। এত তাড়াতাড়ি বাসায় ফিরে আসার কারণটা বুঝতে পারেনি অর্থী। হয়তো কাজ হয়তো আজ কাজের চাপটা একটু কম ছিল। অর্ণব এসে অর্থীর সামনে দাঁড়ালো। অর্থীর দুই গালে হাত রেখে বলল,
রাতের শহরটা দেখবে, বের হবে আমার সাথে? অর্থের চোখ দুটো আনন্দ নেচে উঠল। সে ঝটপট মাথা জাগালো, যার মানে সে যাবে। অনব একটু হেসে বলল। আচ্ছা, দ্রুত রেডি হয়ে নাও। অর্থে খুশি মনে রেডি হতে চলে গেল। তবে আজ অর্ণবের ভালোবাসার মাত্রা একটু বেশি মনে হচ্ছে তার কাছে। অতি জিনিসটা বলতেই ভয়ঙ্কর হয়। হয়তো অর্ণবের ক্ষেত্রেও তাই। হয়তো হুট করে আজ তার এত ভালোবাসাও পেছনেও কোনো কারণ আছে। তবে তা জানার বিন্দুমাত্র ইচ্ছে নেই অর্থের। তার মন জুড়ে আর একটাই কথা বলছে। যে কতদিন পর অর্ণব আমার সাথে স্বাভাবিক আচরণ করছে। মায়া থেকেই তো ভালোবাসার জন্ম। হোক না শুরু, একটু একটু করে। এই কিতা হারাম দাম কত। অর্ণবের সাথে বের হলো সে। আজ খুব খুশি। অর্ণব ড্রাইভিং করছে আর পাশে বসে আছে সে। চুলগুলো হালকা উঠছে তার। তবে এই সন্ধ্যার পর অর্ণব তাকে কোথায় নিয়ে যাচ্ছে সেটা তার অজানা। তবে স্বামীর সাথে জাহান্নামে যেতেও রাজি সে। এরপর এক একটা বড় বাড়ির সামনে এসে গাড়ি থামালো। অর্থী বাইরের দিকে তাকিয়ে দেখে বাড়িটা খুব ঝকমক পূর্ণভাবে সাজানো। ভেতরে অনেক মানুষের কোলাহল শোনা যাচ্ছে। দেখে মনে হচ্ছে কোনো অনুষ্ঠান হচ্ছে বা পার্টি। এত কিছুর মাঝে অর্ণব তাকে স্ত্রীর পরিচয় এখানে নিয়ে আসবে তা ভাবতে অবাক হচ্ছে অর্থী। গেটের সামনে আসতেই দুইটা ছেলে এসে রিসিভ করলো তাদের। ভেতরে ঢুকে চারদিকে তাকাচ্ছে সে। কত বড় আয়োজন! এর আগে কখনো এমনটা দেখিনি অর্থী। কারণ এরকম একটা অনুষ্ঠানে তাকে কখনো নিয়ে যায়নি তার বাবা মা। মান সম্মানের বয়ে অর্থীকে ঘরে রেখে যেত সবাই। প্রথম প্রথম খুব কান্না পেলেও পরে সব মেনে নিতে শিখে যায় অর্থী। আজ ওসব মনে পড়তেই চোখে জল আসে তার। তার ফ্যামিলি তাকে কোথাও নিয়ে যেতে লজ্জা পেত, কিন্তু অর্ণব লজ্জা পাচ্ছে না। ঠিকই তার স্ত্রীর পরিচয় নিয়ে এলো। মানুষটা যে ততটাও নয়। সত্যি ভালোবাসা তৈরি হতে সময় লাগে না। আজ নাকি অর্ণবের অফিসের কোনো কর্মকর্তার ফার্স্ট বিবাহ বার্ষিকী, তাই এই পার্টির আয়োজন। অনেকে এসে অর্ণবের সাথে হাত মিলিয়ে মতবিনিময় করছে। চারপাশে চোখ বোলাতে চারপাশের মানুষগুলো দেখে রাগ হলো অর্থের। তাকে দেখে অনেকে হাসাহাসি করছে। কারণটা হয়তো তার ড্রেস আপ। পার্টিতে সব মেয়েরা এসেছে ছোট ছোট কাপড় পরে, যেখানে তাদের শরীরের অনেক অংশই দেখা যাচ্ছে। আর এদের মাঝেই একমাত্র ব্যক্তি যে এসেছে বোরকা হিজাব পরে, হাতেও কালো পায়ে হাতেও কালো রঙের মোজা পরা। এসব পরে পার্টিতে আসায় অনেকেই তার দিকে চেয়ে হাসাহাসি করছে। বিষয়টা খুব খারাপ লাগছে তার। অর্ণবের পাশে পাশে হাঁটছে সে চুপচাপ। কয়েকজন তার সাথে কথা বলতে চাইলে অর্ণব তা মানিয়ে নিচ্ছে যে অর্থে ঠান্ডা লেগেছিল তাই গলা ব্যথা। আবার কেউ কেউ অর্থের সাথে হাত মিলাতে আসলেও অর্থী স্বরে অর্ণবের পিছনে গিয়ে দাঁড়াচ্ছে। কারণ পরপুরুষের সংস্পর্শে আসা ঠিক না এই ভেবে। পার্টিতে প্রায় সব কেবল নিজেদের মতো নাচছে। অনেকের হাতেই মদের গ্লাস। আর অর্থী অর্ণবের পাশে অর্ণবের এক হাত ধরে দাঁড়িয়ে আছে। অর্ণবের দিকে চেয়ে ইশারায় বলছে তার এখানে ভালো লাগছে না, বাড়ি চলে যাবে সে। অর্ণব হেসে অর্থীকে নিয়ে একটু সামনে এগিয়ে গেল, যেখানে ঈশিতা একটা টেবিলে বসে আছে, তার হাতেও অ্যালকোহল। অর্থীকে নিয়ে তার সামনে টেবিলে বসলো অর্ণব। ঈশিতা একটা তার ছেলের হাসি দিয়ে বলল। এটা তোমার বউ? হ্যাঁ। কিন্তু এটাকে দেখে তো মনে হচ্ছে প্রাচীনকালের মেয়ে বিয়ে করেছো তুমি। ড্রেস আপের সেই প্রাচীনকালের খ্যাতদের মতো। অর্থের খারাপ লাগলো ঈশিতার কথায়। ইচ্ছে করছে এখন ঈশিতাকে কিছু কথা শোনাতে, কিন্তু সে চাইলেও তা পারবে না। তাই চুপচাপ বসে আছে। ভেবেছে তার হয়ে উত্তরটা অর্ণবই দিয়ে দিবে এই বাজে মেয়েটাকে। কিন্তু অর্ণবের মাঝে এমন কোনো প্রতিক্রিয়া নেই। সে হেসে ঈশিতাকে বলল। ও এমনই, পর্দা করে চলে। ঈশিতা টেবিলে দুই হাত রেখে অর্থের দিকে চেয়ে বলল। তা কেমন আছো রজনী? অর্থী চুপচাপ বসে আছে। আর এর মাঝেই অর্ণব অর্থের উদ্দেশ্যে বলল। কি হলো অর্থি, উত্তর দাও। এবার অর্থী মাথা তুলে অর্ণবের দিকে তাকায়। অর্ণব সব জানার পরও মেয়েটার সাথে তাল মিলাচ্ছে। অর্ণব এবার হেসে বলল। ওহো, আমি তো ভুলেই গেছিলাম যে তুমি কথা বলতে পারো না, তাই প্রশ্নের উত্তর দিতে পারছো না। সো স্যাড। অর্থ এবার ভালোই বুঝতে পারছে অর্ণব মেয়েটার সাথে মিলে তাকে অপমান করছে। যে যাই বলুক, অর্ণবের কাছে এসব শুনে খুব খারাপ লাগছে তার। অর্ণব আবার বলতে লাগলো। বুঝে গেছো তো নিজের লেভেলটা? কি ভেবেছিলে আমি ভালোবাসা দেখিয়ে তোমাকে এখানে নিয়ে এসেছি? আমি তোমাকে এখানে এনেছি এই জন্য যে যেন তুমি নিজের অবস্থানের কথা জানতে পারো, নিজের যোগ্যতাটা কতটুকু তা বুঝতে পারো। এবার তুমি নিজেকেই প্রশ্ন করো যে তুমি আমার কাছে যে ভালোবাসা আশা করো সেই ভালোবাসা পাওয়ার যোগ্যতাটা তোমার কতটুকু আছে। আসার পর থেকে এই পর্যন্ত আমার একটা ক্লায়েন্টের সাথেও তো তুমি কথা বলতে পারোনি। এবার তো বুঝতে পারছো নিজের অবস্থানটা। অর্থী কিছু বলতে পারছে না।
চুপচাপ বসে অপমান সহ্য করেছে সে। চোখ দুটো ভিজে উঠেছে তার। নিজের প্রিয় মানুষটার কাছ থেকে অপমান সহ্য করার ক্ষমতা নিয়ে জন্মানো মানুষ খুব কমই আছে। ওখানে আর দাঁড়িয়ে না থেকে দৌড়ে বাড়ি থেকে বের হয়ে আসে রাস্তায় দাঁড়ায় অর্থী। এখানে মানুষজন তেমন একটা নেই, তাই রাস্তার একপাশে বসে হু হু করে কেঁদে ওঠে সে। ভেবেছিল তার চোখের পানি শুকিয়ে গেছে, কিন্তু আজ বুঝতে পারছে চোখের জল কখনো শুকায় না, সময় হলে ঠিকই বেরিয়ে আসে। খুব কষ্ট হচ্ছে আজ তার। একটা মানুষ হাত দিয়ে আঘাত করলে তা কিছুক্ষণ পর ভালো হয়ে যায়, মুখ দিয়ে গালি দিলে সেটাও ভুলে যাওয়া যায়, কিন্তু নিজের দুর্বলতা নিয়ে আঘাত করলে কষ্টটা খুব গভীরে গিয়ে লাগে। এর মাঝে অর্ণব এসে গাড়ির সামনে দাঁড়ায়। অর্থীকে এভাবে কাঁদতে দেখে অর্থীর এক হাত ধরে গাড়িতে উঠায় সে, তারপর সোজাসুজি বলে দেয় সব কান্না এখানেই শেষ করতে। তার বাসায় গেলে বাবার সামনে যেন ভেজা চোখ নিয়ে না যায়, কারণ বাবার মনে কষ্ট দিতে চায় না। বাবাকে খুব ভালোবাসে সে। বাড়িতে ঢুকে সবার সামনে মুখে হাসি রাখার চেষ্টা করলেও রুমে এসে সেই হাসি বিলীন হয়ে যায়। না চাইতেও বারবার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। এর মাঝে নবের সামনে আসে। ন্যাকামির সাগর এখনো শুকায়নি দেখছি। দেখুন, আপনি যেমন একটা মানুষ তেমন আমিও একটা মানুষ। আমার দুর্বলতা নিয়ে আমাকে এভাবে অপমান না করলেও পারতেন। আর সবচেয়ে বড় কথা হলো, আমাকে আপনি নিজেই পছন্দ করে বিয়ে করেছেন, এরপর নিজেই সব করছেন। আমি চুপচাপ সব সহ্য করে যাচ্ছি আপনাকে সম্মান করি বলে। তাই বলে আমার সাথে যা ইচ্ছে তাই করতে পারেন না। প্লিজ, আপনি আমায় মারুন, কাটুন, যাই করেন, প্রয়োজনে আমায় মেরে নদীতে ফেলে দিন, তবু এত বড় পাপের মাঝে আমায় ছেড়ে যাবেন না। আপনি ছাড়া আর কাউকে আজ পর্যন্ত আমার হাতও স্পর্শ করতে দেইনি, সেখানে আমি পারবো না। কিন্তু অর্ণবের মাঝে একটু দয়া হলো না। ঠাস করে অর্থের গালে একটা থাপ্পড় দিয়ে বলল। যা বলছি চুপচাপ তাই করবি। অর্থে দ্রুত আরেকটা লেখা লিখলো। প্লিজ, আল্লাহ সইবে না এত বড় জুলুম। আমার জীবনে এত বড় পাপ জুড়ে দেবেন না আপনি। আমার আপনার দুটো পায়ে ধরি আমি। এরই মাঝে ফরহাদ চৌধুরী তার কাছে এসে চুলগুলো ছুঁয়ে দিয়ে বলল। অর্ণব খুব মারে তাই না? ব্যাপার না, আজ দেখবে আমি খুব আদর করব তোমায়, যা এর আগে কখনোই পাওনি তুমি। অর্ণব কিছু বলছে না, চুপচাপ চলে যাওয়ার জন্য পা বাড়ালেই অর্থে ফ্লোরে পড়ে অর্ণবের পা জড়িয়ে ধরে হু হু করে কাঁদতে শুরু করে। কিন্তু তবু মায়া হলো না অর্ণবের। অর্থীকে লাথি মেরে সরিয়ে রুম থেকে বেরিয়ে যায় সে। অর্থী ভাবি তখন দুপুরে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন ওই কলিং বেলের শব্দ কানে আসে। সে এগিয়ে গিয়ে দরজা খুলে দেখে বাইরে অর্থী দাঁড়িয়ে চুপচাপ, মুখটা ফ্যাকাশে অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে আছে। ভাবি একটু বিরক্তি ভাব নিয়ে বলল। হঠাৎ না জানিয়ে এলি যে? অর্থী কিছু বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। এরপর চুপচাপ হেঁটে অর্ণির রুমে চলে গেল। এখানে আগে সে আর অর্ণি থাকতো, এখন শুধু অর্ণি থাকে। ভাবি হা হয়ে অর্থির পেছন পেছন চলে গেল। বেশ কিছুক্ষণ আগে তখন ভোরের পাখি ডাকছিল চারদিকে। অর্থদের রুমের পাশেই রুমে ছিল অর্ণবের। অর্ণব এগিয়ে গিয়ে দরজায় টোকা দিল। একটু পরে সে দরজা খুলে ফরহাদ চৌধুরী, তার পরনে একটা শর্ট প্যান্ট। অর্ণব রুমে ঢুকে দেখে রুমের এক কোণে দুই হাঁটুতে মুখ গুজে বসে আছে অর্থী, তবে কাঁদছে না, চুপচাপ বসে আছে। অর্ণব গিয়ে অর্থীকে বাড়ি নিয়ে আসার জন্য তুলতেই অর্থী অর্ণবের গালে ঠাস ঠাস করে দুইটা চড় মেরে দেয়। অর্ণব কিছু বলল না। অর্ণব দ্রুত অর্থীকে নিয়ে বাসায় ফিরল, যেন বাবা কিছু জানতে না পারে। এর মাঝে রাস্তায় সোজাসুজিভাবে বলে দিল রেন বাসায় কেউ এই ব্যাপারে কিছু জানতে না পারে। অর্ণব আজ অফিসে যায়নি, অর্থের পাশেই বসে আছে। অর্থে একটা বড় চিরকুটে রেখে বেরিয়ে গেল বাড়ি থেকে। এরপর সোজা বাসায় চলে গেল। অর্ণব যেন এই দিনটার অপেক্ষায় ছিল, কারণ অর্থের থেকে অনেক আগেই ডিভোর্স পেপারে সাইন করে নিয়েছে সে। এখন সবাইকে বলবে অর্থ তাকে ডিভোর্স দিয়ে নিজে থেকেই চলে গেছে। ভাবে তার রুমে আসতেই অর্থে একটা কাগজ এগিয়ে দিল। কেন চলে এসছি তা জানতে এসছো তাই তো? আমি অর্ণবকে ডিভোর্স দিয়ে চলে এসেছি, বুঝলে? ভাবে আর এক মুহূর্ত দাঁড়ালো না, রুম থেকে বেরিয়ে সারা বাড়ি মাথায় তুলে নাচছে। তার মা তো এসে তাকে অনেক কথা শুনিয়ে গেল। কত কষ্ট করে তোকে বিয়েটা দিয়েছি, আর ওই সংসারে টিকতেও পারলি না। হায় রে কপালপুরি। আর কয়দিন পর আমার ছোট মেয়ের বিয়ে, তোর এই খবর ওরা জানলে বিয়েটা হবেই। আর কত জ্বালিয়ে মারবি আমাদের। বলেছিলাম না সব চুপচাপ সহ্য করে হলেও ওখানে পড়ে থাকতে। কেন এলি এই বাড়িতে? হাই কোদা, কার সাথে আমি এত বকবক করছি?
সারাদিনে কি এই ববির মুখ দিয়ে একটু কথা বের হবে? যত সব ঝামেলা আমার কপালে এসে জোটে। বলে রুম থেকে বের হয়ে গেল তিনি। অর্থি চুপচাপ বসে আছে বিছানায়, তবে আজ একটু কাঁদছে না। মানুষ কতটা আঘাত পেলে কাঁদতে পর্যন্ত ভুলে যায়। দুপুরেও ভাত নিয়ে রুমে ঢুকে অর্থের মা তখনও কত কথা শোনাচ্ছে। রাগে অর্থি খাবারের প্লেট আছাড় মারতে তার টুকরো টুকরো হয়ে যায়, আর খাবারগুলো ছিটিয়ে পড়ে চারদিকে। আচমকা তার মা এসে একটা চড় বসিয়ে দেয় তার গালে। তেজ দেখাস না, এত কিছু করে আবার গা দিয়ে তেজও বের হয়। এতটুকু দূরে ছিটকে পড়ে সে। তবে সে কান্নার পরিবর্তে মায়ের দিকে চেয়ে হাসতে শুরু করলো। মুখে বিরক্তি নিয়ে রুম থেকে বেরিয়ে গেল তার মা। অর্থি এখনো হাসছে। বিকেলে আশেপাশে প্রতিবেশীরা তাকে দেখতে চলে এলো। স্বামীকে ডিভোর্স দিয়ে বাপের বাড়ি চলে এসেছে। এই খবর শোনার পর যেন সবাই এলিয়েন ভাবতে শুরু করছে, অথবা চিড়িয়াখানার কোনো প্রাণী। এই খবর চলে গেল অর্ণির হবু শ্বশুর বাড়িতেও। তারা ফোন করে জানিয়ে দিয়েছে এই বাড়িতে মেয়েকে তারা কিছুতেই বউ করে নিবে যাবে না। এই খবর শোনা মাত্রই অর্থের মা রুমে এসে একটা বেল হাতে তুলে নিল। তারপর অর্থের রুমে গিয়ে দরজা বন্ধ করে ইচ্ছে মতো পেটালো তাকে। অর্থের সাদা চামড়া ফেটে রক্ত বের হতে লাগলো। বাড়ি কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসছে না। শুধু ভাইয়া বারবার দরজা লাথি দিচ্ছে, হয়তো দরজা ভেঙে অর্থিকে বাঁচাবে এই আশায়। জায়গায় জায়গায় কেটে কেটে রক্ত বের হতে লাগলো অর্থের, কিন্তু অর্থে এখনো হাসছে। যেন এমন সিচুয়েশন খুব মজা পাচ্ছে সে। ব্যথায় ফুলে লুটিয়ে পড়েও হাসছে সে। এতটুকু শুনেই সাইদ অর্ণবের হাত ধরে টেনে নিয়ে ভেতরে ঢুকিয়ে দেয়, আর চেঁচিয়ে বলল। আপনার জন্যই এই জায়গাটি প্রাপ্য। অর্ণব হেসে বলল। আরও আছে, ওটা শুনবেন না? এই সত্যটা আমার বাবাও জেনে গেল। এরপর অর্থি প্রেগনেন্সি রিপোর্ট সে দেখে ফেলেছিল। এরপর সব মিলিয়ে সে হয়তো এটা নিতে না পেরে রাতেই ঘুমের মাঝে হার্ট অ্যাটাক করেছিল। আর প্রান্তকেও আমি মেরেছিলাম। অর্থির প্রতি তার ভালোবাসা জানতে পেরে কেন জানি তার বাইকটা একটা ট্রাকের ধাক্কায় উড়িয়ে দিয়েছিলাম। সব মিলিয়ে বাবা, প্রান্ত, আমার অনাগত সন্তান, আমার স্ত্রী, চারজনকে খুন করেছি আমি। কিছু না বলে চেয়ারে বসে বড় বড় শ্বাস নিতে লাগলো সাইদ। তখন গভীর রাত। অর্থের কাছে কেউ নেই। ভাইয়াকেও মা বলে দিয়েছে অর্থের কাছে আসলে তার মরা মুখ দেখবে। এই মেয়ে এভাবেই মরুক। আর অর্ণি তো নিজ থেকে আসছে না, হয়তো খুব ঘৃণা করছে তাকে। বর দিয়ে উঠে আস্তে আস্তে ওয়াশরুমে চলে যায় অর্থি। সারা শরীর ব্যথা করছে খুব। ওয়াশরুমে গিয়ে শরীরের রক্তগুলো ধুয়ে নিল সে। কাটা জায়গায় পানি পড়তে তার জ্বালা করছে খুব, কিন্তু দাঁতে দাঁত চেপে সহ্য করে নিল অর্থি। বেরিয়ে কাপা হাতে একটা লেখা লিখলো। আমাকে কখনো একটু বুঝতে চাওনি তোমরা, সব সময় দূর দূর করেছো। কারণ আমি বোবা, যা তোমাদের সম্মানে লাগে। কিন্তু আমাকে তো সৃষ্টিকর্তাই এমন বানিয়েছে, তাই না? সৃষ্টিকর্তা খুব সুন্দর জান্নাত বানিয়ে রেখেছে তার বান্দাদের জন্য। আমারও খুব ইচ্ছে ছিল সেই জান্নাতে যাওয়ার। কখনো এক ওয়াক্ত নামাজও বাদ দিতাম না। শুনেছি সুইসাইড করা মানুষরা নাকি চির জাহান্নামী। এখন হয়তো বলবে আমি সব জেনেও কেন সুইসাইড করছি। তার উত্তর আমি দেব না। শুধু এতটুকুই বলতে চাই, আমার জায়গায় তোমরা হলে এতটুকু পর্যন্ত টিকে থাকতে পারতে না। আমি খুব জোর করে নিজের সাথে যুদ্ধ করে এতদিন বেঁচেছিলাম, কিন্তু এখন সেই শক্তিটুকু আর নেই। যাই হোক, আর তোমাদের বোঝা হয়ে থাকবো না। তোমাদের মুক্তি দিয়ে গেলাম। ভালো থেকো তোমরা। আর সুসাইড নোট হিসেবে ছোট্ট একটা লেখা রেখে গেল। আমার সুইসাইডের জন্য কেউ দায়ী নয়। এই অভিশপ্ত জীবন নিয়ে আমি আর বাঁচতে চাই না, তাই নিজে থেকেই চলে যাচ্ছি সকল প্রিয়জনকে ছেড়ে। পরদিন সকালে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় অর্থিকে পায় সকলে। নিথর দেহটা নামিয়ে তার পাশে বসে তার ভাই বলল। আমি তোকে বাঁচাতে পারিনি বোন, আমায় ক্ষমা করে দিস। আমার কাছে মায়ের আদেশ বড় নাকি তুই, এটা ভাবতে ভাবতেই সারা রাত পার হয়ে গেল। আমায় ক্ষমা করে দিস বোন। অর্থের সুসাইডের কথা শুনে অর্ণব রুমের রাখা চিরকুটটা হাতে নিল, যা অর্থি রেখে গিয়েছিল। দেখে 2 পৃষ্ঠায় অনেক বড় করে লেখা। খুব জানতে ইচ্ছে করছে অর্থি শেষ চিরকুটের শব্দটা কি লিখে গেছে। আপনাকে কিছু বলার নেই আমার, কারণ বলার ভাষা হারিয়ে ফেলেছি। জানেন, আমার শৈশবটা কেটেছে খুব বাজেভাবে। আমার কোনো বন্ধু বান্ধবী ছিল না। চুপচাপ ঘরের মাঝে বসে থাকতাম সারাটা দিন। কেউ আমার সাথে কখনো মিশতো না। খুব ছোট থেকেই ফ্যামিলি, আত্মীয় স্বজনদের মুখে এটা সেটা শুনতে শুনতে বড় হয়েছি। খুব কাঁদতাম আমি। এরপর আস্তে আস্তে সব মানিয়ে নিতাম। একজন সাধারণ মানুষ যখন কষ্ট পায়,
আর তার কারোর সাথে যখন শেয়ার করে তখন কষ্টটা কিছুটা হলেও কমে যায়। কিন্তু আমি ছোট থেকে যত কষ্ট পেতাম তা কখনো কারোর সাথে শেয়ার করতে পারতাম না। তখন আরো বেশি কষ্ট হতো আমার। আশেপাশের মানুষদের দিকে তাকিয়ে থাকতাম সব সময়। কত সুন্দর করে কথা বলতো সবাই। তখন ভাবতাম, ইস, আমি যদি ওদের মতো একটু কথা বলতে পারতাম। জানেন, আমি সব সময় ভাবতাম আমাকে যে যাই বলুক, এমন কেউ আমার জীবনে আসবে যে আমায় বুঝবে, অন্যদের মতো খোঁচা দিয়ে কথা বলবে না। আমি তার সাথে চিরকুটের শব্দে কথা বলবো, সে আমায় ভালোবাসবে, খুব ভালোবাসবে। প্রান্ত নামের এমন একজনকে আমি পেয়েও হারিয়ে ফেলেছি, শুধু ফ্যামিলির দিকে তাকিয়ে কাউকে কিছু বলতে পারিনি। এরপর যখন আপনার সাথে বিয়ে হলো তখন ভাবলাম, যা হয়, যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন আমার স্বামীকেই আমি মন প্রাণ দিয়ে ভালোবাসবো। হুম, আপনাকে খুব ভালোবাসতাম আমি, কিন্তু কখনো তা মুখ ফুটে আপনাকে বলতে পারিনি, কারণ সৃষ্টিকর্তা আমাকে শেষ শক্তিটুকু দেয়নি। মাঝে মাঝে কল্পনা করতাম, যদি কখনো সৃষ্টিকর্তা আমাকে 1 মিনিটের জন্য হলেও কথা বলার সুযোগটা দিত, তাহলে আমি আপনাকে জড়িয়ে ধরে খুব চিৎকার করে বলতাম, আমি আপনাকে ভালোবাসি। কিন্তু আমার সব চিন্তাই ছিল একটা দীর্ঘশ্বাস। গতকাল আপনাকে একটা সুখবর দিব বলেছিলাম না? এখন বলি, আপনি বাবা হতে চলেছেন। জানি না এখন আপনার প্রতিক্রিয়া কি হবে, তবে আমি আমার বাচ্চাকে সাথে নিয়েই অনেক দূরে চলে যাব। কারণ এই স্বার্থপর দুনিয়ায় এমন মানুষরূপী পশুদের হাতে আমি আমার সন্তানকে রেখে যেতে চাই না। আচ্ছা, আপনি কি আমায় একটু বুঝতে পারেননি? ও, বুঝবেন কিভাবে, যেখানে নিজের ফ্যামিলির মানুষই আমাকে সব সময় মুখের কথায় লাথি উষ্ঠা মারতো। আমি ছোট থেকে এমন লাথি উষ্ঠা খেয়ে বড় হয়েছি। ভেবেছিলাম সবার জীবনে তো কষ্টের পর সুখ আসে, তেমন আমারও আসবে, কিন্তু তার হলো কই। আমি সুখে ছুতে গেলেই তো দুঃখে পরিণত হয়। আমি আসলে মানুষ না, রাস্তার কোনো ঘৃণিত পশু। হুম, সবার ব্যবহারে নিজেকে তাই মনে হয় আমার। যাই হোক, আপনাকে মুক্তি দিয়ে দিলাম। ঈশিতাকে বিয়ে করে সুখী হয়েন, ওই মেয়েটার সাথে এমন করবেন না। ভালো থাকবেন। আমি নামক পশুটা আর কখনোই আপনাকে জ্বালাবে না, কখনোই আপনার সামনে দাঁড়াবে না, আর কারোর মুখ কালো করার কারণ হবে না। ভালো থাকবেন সকলে।